আগামী মাস জুন মাস থেকেই সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর কাজ শুরু হবে এবং জুন মাসের মধ্যেই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে 2024-এর জুলাই থেকে নিয়োজিত সেনাবাহিনীর সবগুলো ইউনিট ব্যারাকে ফিরে যাবে। কিন্তু বাংলাদেশে ব্যারাকে সেনাবাহিনীকে ফিরিয়ে দিয়ে কি তারেক রহমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে? বাংলাদেশের পুলিশ প্রশাসন কি এখনো ততটা গুছিয়ে উঠতে পেরেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর উপস্থিতি ছাড়াও নিয়ন্ত্রণে রাখা যাবে? বাংলাদেশের সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায় কিনা সেই বিষয়েও অনেকের সন্দেহ আরো গাঢ় হয়েছে গত কয়েক মাসে। এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সাপ্তাহিক ব্লিটজের সম্পাদক শোয়েব চৌধুরী। শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। সেনাবাহিনী ছাড়া আসলে কি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কিছু নিয়ন্ত্রণে রাখতে পারবে? সেনাবাহিনী সত্যি জুনে উঠে যাবে? দেখুন, এই আমরা যে 2024-এর জিহাদি অভ্যুত্থানের পর এই দেশে যে তাণ্ডব দেখেছি বিভিন্ন গোষ্ঠীর জিহাদিদের এবং অন্যান্য সবার, সেটাকে তো থামানো যায়নি, বেড়েছে এবং বর্তমান সরকারের সময়েও সেটা চলমান আছে। অন্যদিকে আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী বলেছেন সেনাবাহিনীকে জুন মাসে মানে আগামী মাসে ফেরত পাঠানো হবে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে। জি, তো অন্যদিকে সেনাপ্রধান বলেছেন যে সেনাবাহিনী সিভিল প্রশাসনে অংশগ্রহণ করবে। আমরা দু জায়গা থেকে দুটো বক্তব্য পেয়েছি। এখন ধরুন, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে জুন মাসে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠানো হবে। পাবলিক পারসেপশন যেটা বাংলাদেশে, যে বাংলাদেশের যে 5-6 কোটি ভোটার যাদেরকে বর্তমান সরকার মৃত অথবা নিহত ধরার চেষ্টা করছে, মানে আওয়ামী লীগ, তো এই 5-6 কোটি 7 কোটি লোককে থামিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য সেনাবাহিনীর উপস্থিতির বাইরে আর কোনো উপায় নেই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, দেখুন যে বাংলাদেশের পরিস্থিতি, শ্রীলঙ্কায় নেপালে একটা 6 বছরের স্কুল ছাত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে নিহত হওয়ার পর কিন্তু সেখানে সরকার পরিবর্তন হয়ে গেছে। আমরাও দেখেছি যে 2024-এ কিভাবে এগুলো ঘটানো হয়েছে। এখন আমরা যখন কথা বলছি তাহলে প্রায় 400 শিশু হামে মারা গেছে এবং 45,000 শিশু এই মৃত্যু ঝুঁকিতে আছে। 45,000। এবং এই বিএনপি সরকারের দায়িত্ববান লোকেরা বলছে যে ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের এই শিশুদেরকে হত্যার কোনো ইচ্ছা ছিল না। তার মানে ওদের অপরাধটাকে ঢাকার প্রবণতা। অন্যদিকে তো আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কথিত বাণিজ্য চুক্তি, এটাকেও ধামাচাপা দেওয়ার নানামুখী প্রচেষ্টা চলছে। বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা হয়তো ছিল, ইউনূসের 18 মাসে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা চাচ্ছিলাম নিষ্কৃতি। তো সেই নিষ্কৃতিটা হয়তো 12 ফেব্রুয়ারির পর মানুষ অনেকে ভেবেছিল, কিন্তু সেই নিষ্কৃতি তো হয়নি। আমরা আসলে ইউনূস জমানারই এখন ধারাবাহিকতায় আছি। এটা হলো আমার ব্যক্তিগত মতামত, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি এটাই বলে। সেই পরিস্থিতিতে তারেক রহমান সাহেব বলেন আর সালাউদ্দিন আহমেদ সাহেব বলেন আর যারাই বলেন, তাদের পক্ষে সেনাবাহিনী ছাড়া গদি টিকিয়ে রাখা খুবই মুশকিল হবে। এখন যদি বলেন যে সালাউদ্দিন আহমেদ বলেছেন জুন মাসে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে, তাহলে আমার কেন যেন হঠাৎ করে মনে হচ্ছে সেই 2024-এর 3রা অগাস্ট বা 4ঠা অগাস্ট যখন সেনাবাহিনী গোপনে বলল যে আমরা আর থাকবো না। কাজেই এগুলো খুব অশনি সংকেত। এবং এই বিএনপি সরকার ক্ষমতায় টিকে থাকতে হলে তাদেরকে সেনা নির্ভর হয়ে টিকে থাকতে হবে। পৃথিবীর যে সমস্ত দেশে ডিপ স্টেট রেজিম চেঞ্জ করে, পাকিস্তানে আপনি দেখছেন কি হচ্ছে, সরকার একটা আছে কিন্তু এটা চালায় হলো আসিম মনির, বাংলাদেশেও একই অবস্থা। কাজে এই সমস্ত কথাবার্তা হলো, মানে ওনারা কেন বলেন আমি জানি না, সেনাবাহিনীকে ফেরত পাঠানোর মতন কোনো শক্তি বা পরিস্থিতি কোনোটাই এই সরকারের নেই। আর যেটা বললাম যে
জনরোষ ক্রমশ বাড়ছে। বাংলাদেশের রাস্তায় মানুষ নামতে শুরু করেছে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, হামের শিশু হত্যার বিরুদ্ধে, ইউনূসের দুর্বৃত্ত বাহিনীর দুর্নীতির বিরুদ্ধে। কাজেই ঈদের পর আসলে পরিস্থিতি কখন হঠাৎ করে উত্তপ্ত হয়ে যাবে। আর যে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ, বাঙালি আমরা সবাই খুব সংবেদনশীল, স্পর্শকাতর। তো এই এতগুলো শিশু মারা যাচ্ছে, মানে যাদেরই সন্তান আছে অথবা নাই, সবাই একটা মানে ভয়ঙ্কর একটা কষ্টের মধ্যে, তীব্র যন্ত্রণার মধ্যে। এই তীব্র যন্ত্রণার বিস্ফোরণ ঘটে যাবে তখন সেনাবাহিনী চলে গেলে বিস্ফোরণটা ত্বরান্বিত হবে, আর কিছুই না। মানে আপনি কি তার মানে বলতে চাইছেন যে সেনাবাহিনী উঠে গেলে দুটো ঘটনা ঘটবে? মানে আপনি আসলে তিনটা সম্ভাবনার কথা বলেছেন। একটা বলেছেন জন অসন্তোষ আছে, জন অসন্তোষ দানা বেঁধে উঠবে। দ্বিতীয়ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মুখেও তো এ কথা আমি শুনেছি, আপনি যেই ইঙ্গিতটা দিলেন যে এমনকি আওয়ামী লীগের দিক থেকেও আশাবাদ ছিল যে নির্বাচিত সরকার আসবে, সেনাবাহিনী উঠে যাবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সহজ হয়ে উঠবে। তার মানে কি আওয়ামী লীগ শক্তিশালী হয়ে উঠবে? নাকি আপনি যে ইঙ্গিতটা দিলেন যে সেনাবাহিনী আসলে বলছে যে তারা আর থাকতে চায় না কারণ তারা সরকারকে আর রাখতে চায় না? মানে আপনার মনে হচ্ছে কোন সন্দেহটা অশনি সংকেত? আমি আওয়ামী লীগ বলিনি, আমি বলেছি 5-6 কোটি মানুষ। সো সেই 5-6 কোটি মানুষের কণ্ঠ দাবিয়ে রাখা, এটা তো অনেক কঠিন, তাই না? ওরা তো যে কোনো ভাবে হোক, আপনি আওয়ামী লীগ বলুন বা অন্য কিছু বলুন, ওরা তো কথা বলবে। দ্বিতীয় হলো, আপনি বলছেন সালাউদ্দিন সাহেব বলেছেন জুনে সেনাবাহিনী ফেরত যাবে। সেনা প্রধান ওয়াকরুজ্জামান বলেছেন যে সেনাবাহিনী সিভিল প্রশাসনে সহযোগিতা করবে। এটা তো ইঙ্গিত। আমরা তো দেখেছি যে অতীতে রাজনীতিবিদরা কে কি বলেন এটাতে কিছু আছে যেন শেষ পর্যন্ত যেন কোথায় গিয়ে ওয়াকরুজ্জামানের কথাটাই ঠিক হয়ে যায়। কাজেই এটাকে যদি আপনি বলেন যে সমঝোতা ফেরত যাওয়া, আমি এটাকে এইভাবে দেখছি না। আমি যদি বলি এটা একটা শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে দুই পক্ষের মধ্যে। কারণ 24-এ যে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটানো, এটার পিছনে তো ওয়াকরুজ্জামান সাহেব, বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। না হলে এই সরকার পতন হতো না, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। কাজেই যারা সরকার পতন ঘটিয়েছে তারাই যা বলবে সেটাই সত্যি, এবং বিএনপিকেও ক্ষমতায় এনেছে সেই পরিবর্তন যারা করিয়েছে তারাই। কাজে বিএনপি এখন নিজেদের ইচ্ছায় কিছু পারবে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনাকে বিনয়ের সাথে স্মরণ করাতে চাই যে বিএনপি এর প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে বলেছেন যে ওনারা অজনপ্রিয় সিদ্ধান্ত নেবেন। অজনপ্রিয় বলতে আমরা বাংলায় যদি অজনপ্রিয় ইংরেজি বুঝি আনপপুলার। তো আনপপুলার অপিনিয়ন একটা ভালো শব্দ, সেটাও আপনি জানেন, কিন্তু আমি এখানে বলছি গণবিরোধী। আনপপুলার মানে আমেরিকার কাছ থেকে 14টা বোয়িং কিনবো যখন আমার কোনো বিমানের প্রয়োজন নাই, বা জিএমও খাদ্য কিনবো, বা শুকরের মাংস কিনবো ইত্যাদি। হ্যাঁ, এগুলো এগুলো হলো অজনপ্রিয়, গণবিরোধী। তো গণবিরোধী এই কাজগুলো না করলে বিএনপি সরকার টিকতেও পারবে না। কারণ তারা তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, দাসখত দিয়ে ক্ষমতা এসছে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই চুক্তি করে আপনি এসছেন, সেই চুক্তির বলে আপনি শুধু চুক্তি বাস্তবায়ন করলে তো হবে না, জনরোষ ঠেকাতে হবে সম্ভাব্য। তো সেইটা ঠেকাতে হলে আপনার আর্মিকে লাগবে। আর আপনি যেটা ভাবছেন যে আপনার সাথে ইসলামিস্টরা আছে, জামাতে ইসলামী ইত্যাদি আর অন্যরা, তারা তো শুকরের মাংস খাবে না। ওদেরকে আপনি শুকরের মাংস খাওয়াতে চাচ্ছেন, সেটা তো ওরা খাইতে আশা করি চাবে না। চাইলে আমার কিছু বলার নেই, চাইতেও পারে। কিন্তু যদি না চায়, তাহলে ওরা যে রাস্তায় নেমে যাবে, তখন সেটা আপনি কিভাবে ঠেক দিবেন? ঠেকাবেন কি করে? 5-6 কোটি লোক তো আপনি এমনিতেই ধরে নিতেন মৃত অথবা নিহত। এবার আপনার যারা মৃত্যু, আমি বারবার বলেছি যে তারেক রহমানের চারপাশেই উনি যাদেরকে মিত্র, আত্মীয়, পরম আত্মীয় ভাবছেন, এরাই দিনের শেষে ওনার পিঠে ছুরিটা বসিয়ে দিবে। তারেক রহমানের শত্রু আওয়ামী লীগও নয়, শেখ হাসিনাও নন।
এত তাড়াতাড়ি কারণ মানে তারেক রহমানের অনুগ্রহ ছাড়া বিএনপি যদি ভাগ না দিত তাহলে আপনি যাদেরকে রাজনৈতিক শত্রু বলছেন, প্রতিপক্ষ বলছেন, তারেক রহমানের জামায়াতে ইসলামী সহ এই দলগুলো তো আসলে কি সংসদে এরকম শক্তিশালী অবস্থানে বসতে পারতো? সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওয়াকার সাহেবের যা ইচ্ছা সেটাই হয়, কিন্তু ওয়াকার সাহেব তো পুরো 2025 জুড়ে, আপনি মনে করে দেখেন ফেব্রুয়ারিতে 2025-এর উনি প্রথম বললেন যে উনি খুব ক্লান্ত হয়ে গেছেন, উনি এখন খুব দ্রুত ব্যারাকে ফিরে যেতে চান উনার সৈন্যদের নিয়ে। এবং তারপর আমরা নানা সময়ে শুনলাম যে উনি শুধু যমুনায় যান আর বলেন যে উঠিয়ে নিতে হবে, এবং একটা সময় অর্ধেকও করে নিলেন সৈন্য সংখ্যা। তাহলে এখন উনি ফিরতে চান না, এটা সন্দেহের আপনার কারণ কি? উনি তো বলেছেন উনি ক্ষমতা চান না, এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও তো কদিন আগে সাক্ষাৎকার দিয়ে বললেন যে সেনাপ্রধান এত ভালো, উনি কোনোভাবেই ক্ষমতা চান না। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি শুধু একজন সৈনিকই নন, আমার দৃষ্টিতে উনি একজন চৌকস কূটনীতিক। তো একজন চৌকস কূটনীতিক যা বলে সেটা অনেক সময় মনে ভাবতে নাও পারে। আর উনি যেটা বলছেন, আপনি যদি বলেন যে উনি তো বলেছেন কেন বিশ্বাস করব না, তাহলে 5ই আগস্ট 2024 উনি কিন্তু বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে, তাই না? তো আমরা তো ওনার উপর আস্থা রেখে যে তাণ্ডব দেখছি 18 মাস যাবৎ, এখনো দেখছি। তো তখন কি উনি সেই আস্থা যারা রাখলো তাদেরকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন? আসেননি। ওটা একটা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ছিল। এখন যেটা বলছেন সেটাও ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মানে ওনার ব্যাপারে আমি কি বলবো, উনি আসলে একটা বাংলায় একটা প্রবাদ আছে কাঠের পুতুল, ওটাও উনি না, উনি আসলে বায়বীয় একটা পুতুল। আর যেই প্রশ্নটা আপনি খুব গুরুত্বপূর্ণ করলেন যে ওনার চারপাশে বর্তমান বিএনপি সরকারের যারা সুবিধাভোগী মানে ইসলামিস্টরা, তারা কেন করবে? তো সিরাজউদ্দৌলার কি সুবিধাভোগী ছিল না মীর জাফর আলী খান? তো মীর জাফর আলী খান তো কেন করেছিল? এখন জামাত ইসলামী তো ক্ষমতায় আসতে চায়, জামাত ইসলাম বিরোধী দলে থাকতে খুব অস্বস্তি বোধ করছে। ওরা 76টা না, ওরা 276টা আসন পেলে খুশি হতো। কাজে জামাতের মনে, এই জামাত যে জামাত কখনোই বাংলাদেশের ইতিহাসে 20টাও আসন পায়নি, তারা 76টা আসন পেয়েছে। তো সেই জামাত তো এখন ভাবছে যে ওরাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এবং ওরা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও তুলছে, তাই না? তো কাজেই আপনি মীর জাফর আলী খান ওই ঘটনাটা ঘটাবে যেমন সিরাজউদ্দৌলা বোঝেননি, তারেক রহমানও বুঝছেন না। আর আমি কিন্তু তারেক রহমানের ইনার সার্কেল বলতে জামাতকে বোঝাচ্ছি না। তারেক রহমান সাহেবের ইনার সার্কেল বলতে খলিলুর রহমান, তারেক রহমানের ইনার সার্কেল বলতে আসাদুজ্জামান, তাই না? ওনারা যেই ভাষায় কথা বলছেন এখন, ওরা তো ইউনুস জমানার ধারাবাহিকতা। কাজেই তারেক রহমানকে সুকৌশলে স্যাবোটেজ করে দেওয়া হচ্ছে, এবং সেই স্যাবোটেজের ফল কি হয় সেটা আমরা হয়তো সময় আসলে দেখব। আর এখন আপনি যে 3টা চ্যালেঞ্জের কথা বললেন, জনরোষ ইত্যাদি, তার বাইরে আরেকটা চ্যালেঞ্জ আছে। এখন কিন্তু আমাদের সীমান্তের ওপার থেকে একটা চাপ আসবে, এবং সেটাই অনেক বেশি চাপ, অনেক বড় চাপ, এবং সেটা সামাল দিতে হলে সশস্ত্র বাহিনীর উপস্থিতি ছাড়া সম্ভব না। মানে সীমান্তের ওপারের চাপের প্রসঙ্গ যখন ওঠালেনি, মানে এই চাপ তো অবশ্যই আরো বৃদ্ধি পাবে, কারণ প্রকাশ্য চাপই বৃদ্ধি পাবে তো ওপারে বিজেপির এই বিপুল বিজয়ের পর। কিন্তু মানে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে যখন অপশন, তখন যে তারেক রহমানকে আমেরিকা, ভারত, এমনকি বাংলাদেশের সেনাবাহিনী একরকম বেছে নিল, সেটা তো 2025-এর জুন থেকে পরিষ্কার হতে হতে একরকমের 2025-এর ডিসেম্বরে যখন তারেক রহমান ফিরতে পারলেন, একরকমের মানে প্রমাণিত সত্য হয়ে যেন তিনি ফিরলেন। তো তাহলে সেই তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্কটা ঝালাই করতে পারলেন না 2 মাসে, মানে সম্পর্কটা তো আসলে মনে হয় না এ দফায় ভালো আর হবে। অন্যদিকে আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চলে এসেছেন বাংলাদেশে, মানে তার মানে তারেক রহমানও কি ভারত আর পাকিস্তানের মধ্যে, বা মানে পাকিস্তানকেই বেছে নিচ্ছেন, পাকিস্তান ঘেঁষাই থাকতে চাচ্ছেন, কিন্তু তার দেশে ফেরা, তার নির্বাচিত হওয়া, এসব যে এনশিওর করেছিল যারা, তার মধ্যে তো পাকিস্তান ছিল না। দেখুন, পাকিস্তান বরাবরই মার্কিন ডিপ স্টেট বলুন বা ব্রিটিশ ডিপ স্টেট বলুন, পাকিস্তান নিজেই বলেছে পাকিস্তানের
প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করেছেন, প্রকাশ্যে বলেছেন স্কাই নিউজকে যে তারা সেই ডার্টি ওয়ার্কগুলো করেন ওই সমস্ত দেশের জন্য। কাজে পাকিস্তান ছিল না, না পাকিস্তান অবশ্যই ছিল। দ্বিতীয় হলো তারেক রহমান সাহেবের কথা যেটা বললেন যে উনি খুশি রাখতে চাচ্ছেন। তো তারেক রহমান আসলে তো ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার আশীর্বাদ নিয়ে এসেছেন। এখন তো উনি চীনের সাথে প্রণয় করার জন্য খলিলুর রহমানকে পাঠালেন, এটা কি ট্রাম্প খুব ভালোভাবে নিবে বা খুশি হবে? আমার তো মনে হয় না। দ্বিতীয় কথা হলো যে আপনি যেটা বলছেন যে একজন পলিটিক্যাল লিডার যদি হয় তাহলে সে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবে। তারেক রহমানও বলেছিলেন সবার আগে বাংলাদেশ বা এরকম কিছু একটা, কিন্তু আমরা তো দেখছি সবার আগে আমেরিকা, এখন আবার দেখছি সবার আগে পাকিস্তান। তা আপনি যদি ধরেন তারপরে সবার আগে ভারতও হয়, তো আসলে কারোর মন রক্ষা উনি করতে পারছেন না শেষ পর্যন্ত। আর আপনি যেটা সৈয়দ মহসিন নাকভির এই সফর নিয়ে বলছেন বাংলাদেশে, দেখুন পাকিস্তান একটা সন্ত্রাসী মদতদাতা দেশ, এটা বিশ্ব স্বীকৃত। এবং পাকিস্তান ইউনুসের 18 মাসে বাংলাদেশে প্রচুর জঙ্গি পাঠিয়েছে, লস্করে তৈয়বা, জয়শ মোহাম্মদ ইত্যাদি, যারা ভারতের ভিতরেও বাংলাদেশ থেকে যাওয়া লস্করের তৈয়বা লোকজন গ্রেপ্তারও হয়েছে। তো কাজেই এই মহসিন নকভি এখন আসছে, খুব আমি হাসলাম সকালে যে উনি এসছেন সন্ত্রাস দমনে আর মাদক বিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করবেন। মানে ডাকাত আসছে একটা দেশে শেখাতে কিভাবে ডাকাতি বন্ধ করতে হবে। আর আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে 18 মাসেই পাকিস্তান একটা মৌকা পেয়েছিল 54 বছর পর বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানোর। তো সেইটা তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটু পোস্টপন্ড হয়ে গেছে, নষ্ট হয়ে যায়নি। তো এই পোস্টপন্ড হওয়া জিনিসটাকে আবার সচল করার জন্যই মহসিন নাকভি এসছে। মহসিন নাকভি যা কিছু বলছে সেটা একটা কোভিড ট্রিপ, এটার পিছনে অন্য কিছু আছে। এবং আপনি জানেন নিশ্চয়ই যে শুভেন্দু অধিকারীর যে একজন অফিসারকে হত্যা করা হয়েছে কলকাতায়, এ পর্যন্ত 5 জন সন্দেহভাজন খুনি গ্রেপ্তার হয়েছে, আটক হয়েছে, তাদের মধ্যে 2 জনই বাংলাদেশি। তো কাজেই এখানে যদি শেষ পর্যন্ত দেখা যায় যে বাংলাদেশি মানে বাংলাদেশ থেকে গেছে, এখন তারা কারা, লস্করে তৈয়বা নাকি অন্য কেউ সেটা তো আমরা জানি না, কিন্তু বাংলাদেশকে পাকিস্তান যে একটা সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছে তার প্রমাণ হলো পাকিস্তানের সামরিক যে আইএসপিআর এর যে ডিরেক্টর উনি বলেছেন, এবং প্রতিরক্ষা মন্ত্রীও, পরবর্তীতে ভারতে হামলা হলে ইস্টার্ন ফ্রন্ট থেকে মানে বাংলাদেশ থেকে হবে। তো এটা যদি তারেক রহমান জানেন, বোঝেন, ওয়াকারুজ্জামান সাহেব জানেন, বোঝেন, তাহলে ওনারা কি করে এই পাকিস্তানের অবাধ চলাচল এখনো করতে দিচ্ছেন? আমার জানা মতে ইউনুস যে একটা অধ্যাদেশ জারি করেছিল পাকিস্তান থেকে কোনো পণ্য এলে এটা পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন করা যাবে না, তো সেই অধ্যাদেশটা তো বাতিল করা হয়নি। পাকিস্তান থেকে যা ইচ্ছা আসছে এটা কোনো এখানে পরীক্ষা করা যাচ্ছে না। বা পাকিস্তানের আপনি জানেন যে পৃথিবীর বহু দেশে পাকিস্তানি নাগরিকরা ভিসা চাইলে ওদের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে, এটা সব দেশেই লাগে, অনেক দেশেই লাগে, আমাদের দেশেও ছিল, সেটা থেকে ইউনুস তুলে দিয়ে গেছে। তো আপনি প্রতি সপ্তাহ 2টো ফ্লাইট চালাচ্ছেন করাচিতে। পাকিস্তান তো খুব বিত্তবান দেশ নয়, একটা ভিখারি দেশ, ওরা ভিক্ষে করে এখন কোনোভাবে চলতেছে। সেই দেশের দুই সপ্তাহে 2বার জাহাজ বোঝাই করে, বিমান বোঝাই করে লোক আসছে, এরা কারা? বাংলাদেশে ব্যবসা করতে? বাংলাদেশে কোনো ব্যবসা নাই, বাংলাদেশ শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, আমার মতো মানুষ, আমাদের মতো মানুষ এখন কষ্টে আছি। সেই অবস্থায় পাকিস্তান কোন ব্যবসাটা করতে আসছে? মাদকের ব্যবসা, নাকি অস্ত্র চোরাচালান, নাকি সন্ত্রাস? তো এই সমস্ত সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, আপনার পূর্বের কথাতেই ফেরত যাই, যে একজন চৌকস কূটনীতিক জেনারেল ওয়াকারুজ্জামান জানেন যে আসলে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। এখন একটা বলার জন্য উনি বলেই দিয়েছেন যে সালাউদ্দিন বলে দিয়েছেন যে জুন মাসে যাবে, আর ওয়াকারুজ্জামান তো বলেই দিয়েছেন যে সিভিল প্রশাসনে অংশগ্রহণ করবে। সে ওয়াকারুজ্জামান তো উনি বলেননি যে সেনাবাহিনী ফেরত যাবে, আর যাওয়ার কোনো কারণও নাই।
কিন্তু আপনি যে পরিস্থিতিটা বর্ণনা করলেন তাতে দেখেন, আরো স্মরণ করি যে এই কিছুদিন আগে বিমান বাহিনীর ভেতরে 11 জন গ্রেফতার হয়েছেন টিটিপির সাথে সম্পর্কিত বলে, এবং তারপর পুলিশ সারা দেশে হাই অ্যালার্ট জারি করলো, সর্বোচ্চ সতর্কতা জারি করলো যে জঙ্গি হামলা ঘটতে যাচ্ছে। তারপর এই যে জৈশ ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা সক্রিয়, শুধুমাত্র তো এই যে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী, তাকে যারা গুলি করেছেন, মানে খুন করেছেন, তাদের মধ্যে 2 জন বাংলাদেশি ধরা পড়েছেন। দিল্লির বোমা বিস্ফোরণের পরেও তো সে খবর বেরিয়েছিল। তো এই যে একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য যদি হয়ে থাকে, বাংলাদেশ হয়ে উঠেছে, আর বাংলাদেশের আভ্যন্তরীণ মবের কথা, ওসবের কথা তো বাদই দিলাম, সাধারণ মানুষ টিকে থাকবেন কি করে সেনাবাহিনী উঠে গেলে? দেখুন, বাংলাদেশে যে ন্যারেটিভটা চালানো হচ্ছে যে বাংলাদেশে তেহরিকে তালিবান পাকিস্তানের জঙ্গিরা এসছে, এখানে জঙ্গি হামলা করবে, এটা হলো পাকিস্তানের আইএসআর একটা অপপ্রচার। আসল কথা হলো যে তেহরিকে তালিবান পাকিস্তান তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং বাংলাদেশ থেকে কিছু লোক পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে সেখানে নিহতও হয়েছে, আটকও হয়েছে। তো পাকিস্তান আদতে শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছে যে পাকিস্তানি আইএসআই তো জানে, তাই না, যে তারাই তো লস্করে তৈয়বা এখানে পাঠিয়েছে, তারাই তো জয়শে মোহাম্মদ পাঠিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য। তো এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে আয়োজন বা প্রস্তুতি, সেটা থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই টিটিপি ফর্মুলাটা বলা হচ্ছে, বা টিটিপি ন্যারেটিভটা বা রেটোরিকটা চালু করা হচ্ছে। কিন্তু টিটিপির সদস্য বাংলাদেশ যদি থেকেও থাকে বা আছে, তারা বাংলাদেশের ভেতরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, তারা অবশ্যই কর্মকাণ্ড করবে বাংলাদেশের বাইরে বা পাকিস্তানের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এই সমস্ত আইএসআইয়ের ফাঁদে পা দিয়ে, আমরা বলতে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো, ওনারা, আমি জানি না ওনারা কেন এগুলো অ্যাকসেপ্ট করছেন বা প্রমোট করছেন, কিন্তু আলটিমেটলি এটা আমাদের জন্য আত্মহত্যার সামিল হবে। কিন্তু মানে আসলে তো ওনারা বলছেন যে যাদেরকে ধরেছেন তারা কিন্তু পাকিস্তান যাচ্ছিলেন যুদ্ধ করতে, এবং টিটিপিতে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি তরুণেরা তো গ্রেফতার হয়েছেন, নিহত হয়েছেন এর আগেও। আহ আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এরকম অবাধ ভূমি যখন, তখন একদিকে তো ভারত চাপ বাড়াবেই, কারণ ভারতের এখন তো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের এই শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীর ডান হাতকে মেরে ফেললো যারা, তাদের মধ্যে যদি বাংলাদেশি খুনি ধরা পড়েন, তাহলে তো বড় ধরনের চাপ সৃষ্টি হবে। মানে বাংলাদেশে হাদিকে খুনের পর অপরাধীরা সীমান্ত পেরিয়েছে, সেটা নিয়েই তো বাংলাদেশ অনেক চাপ সৃষ্টি করেছে। তো সেটা একটা। আর হচ্ছে এই যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেটাতে সাধারণ মানুষ আরো নিরাপত্তাহীন হয়ে পড়বে কিনা, সেনাবাহিনী যদি সত্যি জুন মাসে উঠে যায়, সেনাবাহিনী ছাড়া আমাদেরও গতি আছে কিনা? দেখুন, আমি আপনার অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই, যে এই যে বলছে যে তেহরিকে তালিবান পাকিস্তানের সদস্য আছে আমাদের বিমান বাহিনীতে, পুলিশে, আপনি যেটা বলছেন তারা যুদ্ধ করতে যাচ্ছে পাকিস্তানে, এদেরকে আটক করা হয়েছে, মেনে নিলাম। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিপুল সংখ্যক হিজবুত তাহরীর সদস্য আছে, বিপুল সংখ্যক, আমি অন রেকর্ড বলছি। এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে হঠাৎ করে একটা যুদ্ধ বিমান পড়ে গেল, সেটার বৈমানিকের পরিচয়টা কি, বা সেই ঘটনাটাকে কেন তদন্ত করতে দেয়া হচ্ছে না, কেন ওই ঘটনা নিয়ে মামলাও দায়ের করতে হচ্ছে না, এই বিএনপি সরকারই তো আটকে দিচ্ছে। তাহলে এই রহস্যটা কি? এরা তো টিটিপি নয়, এরা কারা? এরা কি হিজবুত তাহরীর নাকি অন্য কিছু? আর আপনি যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, দেখুন, শুভেন্দু অধিকারী উনি ওনার ক্যাম্পেইনে কি বলেছেন, বা আনঅফিসিয়ালি মানে ওনার রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেওয়ার আগে কি বলেছেন সেটা এক বিষয়, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর অন্য বিষয়। কিন্তু বিজেপি সরকারের মুখ্য নির্বাচনী প্রতিশ্রুতি হলো অবৈধ অভিবাসীকে বের করে দেওয়া,
ইলিগেল ইনফিলট্রেটার্সদেরকে বের করে তারা রোহিঙ্গাও বলছে, বাংলাদেশে বলছে, এবং আজকেই তো কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রক তো বলেছে যে এই এই জিনিসটা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশকে সক্রিয় হতে হবে। মানে আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে যে আমাদের দিকে ওরা কিছু লোক, সেটা কয়েকশো হতে পারে, কয়েক লাখও হতে পারে, তারা ঠেলবেই। কারণ আমরা যে কাজগুলো করছি, দেখুন ভারতের কাছে প্রায়োরিটি হলো ওদের ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা। তো আমরা যে কর্মকাণ্ড করেছি 18 মাস ইউনূসের সময়ে এবং এখনো, সেটা ভারতের ন্যাশনাল সিকিউরিটিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে থ্রেটেন করার মতো। আর এই যে ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, ওনার কথাবার্তার মধ্যেও তো যথেষ্ট হস্টিলিটি আছে। উনি যাচ্ছেন দিল্লিতে বটেই, কিন্তু আবার তিস্তা ব্যারেজ নিয়ে একটা আগ বাড়িয়ে স্টেটমেন্ট দিয়ে চলে গেলেন চায়নাতে। তিস্তা প্রকল্প নিয়ে তো এখনো কোনো কথা হয়নি ভারতের সাথে, আগে তো কথা বলতে হবে, তারপরে আপনি আলটিমেটাম দিবেন, চায়না যাবেন। তো আপনি যে আলটিমেটাম দিয়েই চায়না চলে গেছেন, ভারতকে বার্তাটা দিয়ে দিয়েছেন যে আমরা তিস্তা চুক্তি নিয়ে তোমাদের সঙ্গে বসবো না। সহজ কথা। তার মানে তারেক রহমান সাহেব আগামী মাসে যাচ্ছেন ভারতে, তো সেখানে গিয়ে উনি কোন আলাপ করবেন? তিস্তা মানে ভারতে চুক্তির কথা। যাচ্ছেন, এটা কি নিশ্চিত হয়েছে তারেক রহমান আগামী মাসে ভারত যাচ্ছে? জি, আগামী মাসে উনি দুটো দেশ সফর করবেন, একটা ভারত আর একটা চীন। এখন ভারতকে যদি তখন গিয়ে উনি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন তিস্তা চুক্তি, তো বলবে তোমাদের পররাষ্ট্রমন্ত্রী তো বলেই দিয়েছে যে চীনের সঙ্গে করবা করো। তাহলে এটা এখানে আমরা দেখেন আমাদের ইন্টারেস্ট গুলাকে আমরা নিজেরাই নষ্ট করছি। তাহলে এটা কি তারেক রহমান সাহেব করছেন? তা তো না, করছে কে? ওনার পররাষ্ট্রমন্ত্রী। ওনার পররাষ্ট্রমন্ত্রীর আসল পরিচয়টা কি? সে ইউনূসের লোক, আরো মোটা দাগে বললে সে মার্কিন ডিপ স্টেটের লোক। তাহলে খলিলুর রহমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সুচতুরভাবে বিএনপি সরকারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, মার্কিনীদের খপ্পরে ফেলে দিচ্ছে, এবং এটার পাশাপাশি পাকিস্তানিদেরও খপ্পরে ফেলছে। কারণ আপনি যদি স্মরণ করে থাকেন, দেখবেন যে এই খলিলুর রহমান তিনি কিন্তু যথেষ্ট পাকিস্তান বান্ধব, এবং ও যখন ইউনূস ক্ষমতায় ছিল তখন আমাদের সশস্ত্র বাহিনীর অফিসাররা তো প্রায় দল বেঁধেই পাকিস্তান যাচ্ছিলেন, এবং পাকিস্তানি আইএসআই লোকজনরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বাংলাদেশে আসছিল। কাজেই তারেক রহমানের জন্য যে অপশনস আছে, আপনি যেটা তিস্তার পানি চুক্তি বলুন বা অন্য কিছু বলুন, সেগুলো সলিউশনের জন্য সেগুলোকে অলরেডি এই খলিলুর রহমান সাহেব বন্ধ করে দিচ্ছেন এই জন্য যেন তারেক রহমানের সরকার মুখ থুবড়ে পড়ে এবং ইউনূস যেন আবার ফিরে আসে। এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে, এবং ইউনূসের লোকজনেরা যারা বেশ কয়েক সপ্তাহ চুপচাপ ছিল, তারা আবার কথা বলতে শুরু করছে, সরব হচ্ছে। তারেক রহমান সরকারের বা বিএনপি সরকারের কর্মকাণ্ডে যেন মনে হচ্ছে তাদের মুখ্য কাজ হলো ইউনূসকে বাঁচানো। তা না হলে মাইলস্টোন স্কুলে মামলা হলো, সেই মামলা নেওয়া হয় না। মানে আপনার তার মানে পুরো থিওরি এবং বিশ্বাসটা হচ্ছে, মানে আপনার বিশ্লেষণটা হচ্ছে যে এই সেনাবাহিনী উঠে যাওয়া থেকে শুরু করে যা যা ঘটবে আগামীতে, তার সবই আসলে ঘটবে এমন একটা অনিশ্চিত পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার জন্য, যে যাতে আবারও ইউনূস সাহেবই ফিরে আসতে পারেন, মানে সেনা সমর্থিত আরেকটি সরকারি ফিরে আসতে পারে। হ্যাঁ, কারণ এটা তো তারেক রহমান সাহেব বুঝতে পারছেন না যে উনি তো -2 ফর্মুলার মধ্যে পড়ে আছেন। -1 তো পার্টলি এক্সিকিউটেড, এখন -2 ওনাকে তো বাদ দিবেই মার্কিন ডিপ স্টেট, ওনাকে তো বাদ অবশ্যই দিবে। আর দ্বিতীয় কথা হলো যে মার্কিনীরা এখানে যে ঘাঁটি করতে চায় বা আরো অনেক কিছু করতে চায়, আসলে এটা একটা নির্বাচিত সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। এটা একমাত্র সেনা সমর্থিত একটা অবৈধ প্রশাসন দিতে পারবে, এবং সেটা ইউনূস। আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি যে বিএনপি যে এখন ইউনূসকে বাঁচানোর চেষ্টা করছে। দেখুন যে হামে এতগুলো শিশুর মৃত্যু হয়ে গেল, সে টিকা সংগ্রহ করেনি ইউনূস, কিন্তু তারেক রহমান সাহেবের কথিত কৌশলবিদ এবং মিডিয়া উপদেষ্টা, এর নাম আমি নিব না, সে বলছে যে এটাকে ওই সরকারের ইচ্ছা ছিল হামে শিশু মারা যাক, এটা মনে করা যাবে না। তো এইটা উনি এই যে সাফাই গাচ্ছে, এই সরকার ইউনূসের অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করছে। মানে সরকার মানে আমি বলেছি যে তারেক রহমান সাহেবের চারপাশে
এমন লোকজন অলরেডি ঢুকে গেছে যারাই ওনার পিঠে ছুরিটা মারবে, এবং ইউনূস ফিরে আসছে। ইউনূসের ফিরে আসার সব খালগুলো তারেক রহমান সাহেবই কেটে দিচ্ছেন। এরপরে অটোমেটিক্যালি কুমিরটা আসবে, কারণ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকেছে 24 অগাস্ট মাসে, এত দ্রুত চলে যাওয়ার জন্য না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দূর করতে 200 বছর লেগেছিল, এটা আরেকটা নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে প্রবেশ করেছে। এটা থেকে যদি মুক্তির পথ একটাই, তারেক রহমান সাহেবের অক্সিজেন বা লাইফ লাইন একটাই, এক্ষুনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেয়া। এক্ষুনি তুলে দিলে জামাতের ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর এই যে এনসিপি টিসিপি যা দেখেন, এগুলো বিভিন্ন রোগ নিয়ে অনেক হাসপাতালে ভর্তি হয়ে যাবে। সশস্ত্র বাহিনীর বহু লোক চাকরি ছেড়ে পালিয়ে যাবে। বিএনপি আওয়ামী লীগ দুটো ন্যাশনালিস্ট পেট্রিয়টিক ফোর্সেস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, ভুল ভ্রান্তি থাকতেই পারে। এরা ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিছুই টিকবে না। তারেক রহমান সাহেব হয়তো সাময়িক একটা আনন্দে আছেন যে এখন উনি একা সবকিছু রাজত্ব করছেন, কিন্তু এই একা রাজত্ব আসলে ওনাকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ শোয়েব চৌধুরী, এখানেই শেষ করি। আসলে অনেক চিন্তার খোরাক মানে জোগালেন আপনি। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা